এক কথায় এই মুভি নিয়ে কিছু বলার নেই। অসাধারণ একটি মুভি, যা আপনার হৃদয়ে গেঁথে যাবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, নয়তো রিবনের সুন্দর একটি মুভিকে মিস করবেন। বছরের সবচেয়ে আলোচিত সিনেমা উৎসব, একটা স্মৃতিবিজড়িত বাড়ি, কয়েকটি চেনা মুখ ও কিছু পুরনো ক্ষত। উৎসব দেখতে দেখতে মনে হচ্ছিল ঠিক যেন ৯০-এর দশকে ফিরে গেছি। নিখাদ ভালোবাসা, আগলে রাখার সর্বোচ্চ চেষ্টা। উৎসব বুঝিয়ে দিল, মানুষ যখন কাছের হয় তখন দূরত্বটা আরও বেশি টের পাওয়া যায়। তাহলে চলুন কথা না বাড়িয়ে মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। What's up for the boy? Have the beat now. মুভির শুরুতে দেখা যায় ডাক্তার এজাজুলের বাসায় অনেক রাতে এসে কেউ একজন দরজা নক করছে। সে দরজা খুলে দেখে জাহাঙ্গীর সাহেবকে। আচ্ছা, আমি আপনাদের একটু জাহাঙ্গীর সাহেবের পরিচয়টি দিই। তিনি হলো এই এলাকার মধ্যে সবচেয়ে হাড় কিপটে মানুষ। কেন এটা বলেছি তা একটু পরেই জানতে পারবেন। মূল কাহিনীতে এবার আসি। সে বাসায় ঢুকে ডাক্তারকে জানায় যে সে খুব বিরক্ত হয়ে আছে। ডাক্তার জানতে চায় কি দেখে সে এত বিরক্ত। জাহাঙ্গীর বলে পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়াছবি দেখে। এরপর ১ বছর আগের কাহিনীতে ফিরে যাওয়া হয়, যেখানে দেখা যায় জাহাঙ্গীরের একটি উৎসব নামের ক্যাটারিং সার্ভিস আছে। ঈদের আগের রাত মানে চাঁদ রাতে জাহাঙ্গীরের বড় ভাই মোবারক একটি অনুষ্ঠানের আয়োজন করে রাখে প্রতি বছর। এবারও তাই হয়েছে। জাহাঙ্গীর একটি বিষয় নিয়ে খুব চিন্তিত, সেটি হলো এই বাড়ি। তার বড় ভাই কানাডা চলে যাবে, তাই সে চাচ্ছে এই বাড়িটিকে ৯ তলা ভবন করে কিছু ইউনিট সে ও বাকি ইউনিট কিছু পার্টিকে দিয়ে দেবে, যেন মোবারক সাহেব এটিকে একটি দফাফারা করে দেয়। কিন্তু মোবারক সাহেব এ নিয়ে চিন্তিত নন। তার সাথে এ নিয়ে আগেও কথা হয়েছে জাহাঙ্গীরের। মোবারক চাচ্ছেন না এই বাড়ির আর কোনো বিল্ডিং হোক, কারণ এই বাড়ির সাথে তাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। জাহাঙ্গীর বলে বাড়ির যে বয়স হয়েছে তাতে বাড়ির ইটগুলো একদিন স্মৃতি হারিয়ে যাবে। জাহাঙ্গীরের এক ভাগ্নে আছে, সে তাকে জানায় যে সে পার্মানেন্টলি বিদেশ থেকে দেশে চলে এসেছে। কিন্তু বলে এতে আমার কিছু আসে যায় না। তার হাতে হারমোনিয়াম ধরিয়ে উপরে পাঠিয়ে দেয়। এরপর অনুষ্ঠান শুরু হয়, কিন্তু এক পর্যায়ে বক্তব্য দিতে গিয়ে মোবারক সাহেব হার্ট অ্যাটাক করে পরে মারা যান। ১ বছর পর দেখা যায় কিছু হুজুর ঈদ উপলক্ষে এতিমখানায় বাচ্চাদের জন্য একদিনের ভালো মন্দ খাবারের জন্য কিছু সাহায্য চাইতে আসে। জাহাঙ্গীর বলে, কেন মসজিদে বাবুর্চি নেই? হুজুর জানায় সবাই কিছু দিয়েছে, এবার যদি আপনি কিছু তহবিল দিতেন। জাহাঙ্গীর বলে সবাই দিয়েছে তো আমার দেওয়ার কি দরকার? এটা বলে সালাম দিয়ে চলে যায়। জাহাঙ্গীর ব্রাশ করে মোবাইল দেখে, এরপর রেডি হয়ে রওনা দেয় একটি সেলুনে। বর্তমানে জাহাঙ্গীর এই পুরো বাসার মালিক, তাই তার ভাব ও কৃপণা আরও বেশি বেড়ে গেছে। সেলুনে গেলে এলাকার সভাপতি জানায় আপনার নামে এলাকায় অনেক অভিযোগ আছে। জাহাঙ্গীর বলেন কি অভিযোগ? সভাপতি বলে এলাকায় সেই দিন পুলিশ এনেছিলেন কেন? জাহাঙ্গীর বলেন ছাদে কিছু ছেলে মেয়ে অনেক জোরে গান বাজনা করে, আমি তাদেরকে থামতে বললে তারা আরও জোরে গান বাজায়, তাই আমি পুলিশকে ডেকেছিলাম। এর কারণে ছেলেরা আমাকে নিয়ে সাইনবোর্ড টানায়। পরের অভিযোগ হলো সে চুরি করে লাইন নিতে গিয়ে পুরো এলাকায় রমজান মাসে ৬ ঘন্টা কারেন্ট ছিল না তার কারণে। পরের অভিযোগ হলো মাসুদ সাহেবের নিম গাছের ডাল ভেঙেছেন কেন? জাহাঙ্গীর বলে আমি কাটি নাই, ঝড়ে ভেঙে পড়ে গেছে। মাসুদ সাহেবের গাছ তার মতো বেঁকে গেছে, তাই ঝরে পড়ে গিয়েছে। একদিন মাসুদ সাহেবও এভাবে পড়ে যাবে। সেখানে উপস্থিত থাকে সেই মাসুদ সাহেব, সে তাকে দেখে পুরো কথা ঘুরিয়ে ফেলে। সে তার সকল অভিযোগের পিছনে একটি কারণ দেখায়, যেন মনে হয় তার কোনো দোষ নেই। সভাপতি বলেন আপনার পাশের বাসায় বাচ্চা মেয়েটির বিড়াল পাওয়া যাচ্ছে না। জাহাঙ্গীর বলে আমার বাসায় মশা ঢোকে না, বিড়াল আসবে কিভাবে? যাই হোক, আমার নামে কোনো অভিযোগ থাকলে আমাকে লিখিত দিবেন। এটা বলে চলে যায়। পরের দিন জাহাঙ্গীরের ব্যবসায় কিছু মাল আসে, তখন তার ভাগ্নে আসে। জাহাঙ্গীর তার সাথে খুব রাগীভাবে কথা বলে, যা তার ভাগ্নের পছন্দ হয় না। সে ভাবে তার ভাগ্নের হয়তো তার ব্যবসার দিকে নজর আছে। তার ভাগ্নে বলে আমি বিদেশ থেকে আপনার জন্য এসেছি, আর আপনি আমাকে সবসময় দূরে সরিয়ে রাখেন কেন জানি না। আমাকে একবার বললে আমি চলে আসতাম বিদেশ থেকে। আমার কেউ নাই এই দেশে আপনি ছাড়া, তাই আপনাকে ঈদের দাওয়াত দিতে আসলাম। একটি পাঞ্জাবি উপহার দেয় তাকে এবং চলে যায়।
জাহাঙ্গীর তার 2 জন ব্যবসায়িক লোক, একজন ম্যানেজার এবং আরেকজন ক্যাটারিংয়ের। ঈদ উপলক্ষে তাদেরকে একদিনের ছুটি দেয় জাহাঙ্গীর। এটা তাদের পছন্দ হয় না, বলে এত কাজ করে কি হবে 2 দিনের এই দুনিয়ায়। জাহাঙ্গীর বলেন, 2 দিনের দুনিয়ায় ছুটি নিতে চাও, 3 দিনের তা হবে না। ম্যানেজারকে জানায় খাতায় 900 টাকা কমতি কেন, এবং জানায় আপনার চাকরি লাইফ সাপোর্টে আছে, যে কোনো দিন মরে যেতে পারে। এটা বলার পর তারও চলে যায়। বের হয়ে বাসায় যাওয়ার সময় জাহাঙ্গীরের এক পরিচিত কর্মচারী এসে জানায় ঈদের একদিন আগে মোবারক সাহেবের মৃত্যুবার্ষিকী, সে যেন গিয়ে কবর জিয়ারত করে আসে। এরপর তাকে ঈদের বকশিশ দেয় জাহাঙ্গীর, তাও আবার 2 টাকার নোট। এটা দেখে সেই কর্মচারী বলে, আপনি এখনও 2 টাকার নোট নিয়ে ঘুরছেন? আমি ভাবলাম আপনার বকশিশ দিয়ে আমার স্কুটারের তেল ভরব। এটা শুনে জাহাঙ্গীর আবার সেই টাকা নিয়ে যায় এবং বলে, তোর স্কুটি আমার কমিউনিটি সেন্টারে রেখেছিলি 7 দিন, এবার সেই ভাড়ার টাকা দে। এটা শুনে সেই কর্মচারী তো আকাশ থেকে পড়ে। তার এই অবস্থা দেখে জাহাঙ্গীর চলে যায়। জাহাঙ্গীর বাসায় গিয়ে খাবার খেয়ে ঘুমায়, তখন সে একটি আওয়াজ পায়, সেটি হলো হারমোনিয়ামের। সে লাঠি নিয়ে গিয়ে দেখে মোবারক সাহেব বসে বসে হারমোনিয়াম বাজাচ্ছে। এটা দেখে জাহাঙ্গীরের অবস্থা পুরো শেষ হয়ে যাওয়ার মতো। মোবারক এসে বলে, আজ রাতে আসবে 3টি ভূত, যে দেখাবে তোকে ভূত, ভবিষ্যৎ ও বর্তমান। এটা বললে জাহাঙ্গীর চিৎকার দিয়ে উঠে, ও আল্লাহ গো বলে। তার আওয়াজে মোবারকের কান ধরে যায়। জাহাঙ্গীরের ঘুম ভেঙে যায়। সে গিয়ে ডাইনিং রুমে সোফায় ঘুমিয়ে পড়ে। তখন সে আবার একটি আওয়াজ পায়, কেউ একজন গান গাচ্ছে, সাদা সাদা কালা কালা। সে বাথরুমের দরজা খুলতেই দেখে একজন লোক তার ওয়াশরুমে ব্রাশ করছে। পরে সে দরজা খুলে তখন দেখা যায় চঞ্চল চৌধুরীকে। চঞ্চল চৌধুরী হল অতীতের ভূত। চঞ্চল বলে, এ তো কম দামি পেস্ট দিয়ে ব্রাশ করো কেন? তোমার দাঁত 32টা পড়ে গেলেও তো ডেন্টিস্টের কাছে যাবে না, তুমি যে কিপটে। 10 জনের মধ্যে 9 জন ডেন্টিস্ট কি বলে জানো? জাহাঙ্গীর বলে, আমি জানতাম চাই না, আমি 10 নম্বর ডেন্টিস্টের কথা শুনব, কারণ সে বলেছে এই পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করতে। সেই লোক বলে, আমি চঞ্চল চৌধুরীর ভূত হয়ে এসেছি। এটা শুনে জাহাঙ্গীর হাসে। চঞ্চল বলে, আমি ভাবলাম আসার সময় চঞ্চল চৌধুরী এখন ঘুমাচ্ছে, তাই তার রূপ ধরে আসি যাতে তুমি ভয় একটু কম পাও, কিন্তু তুমি যে এত কম ভয় পাবো তা জানতাম না। জাহাঙ্গীর বলে, আমি হয়তো স্বপ্ন দেখছি। চঞ্চল বলে, তুমি তোমার জীবন যেভাবে চালাচ্ছ, আমার মনে হয় তুমি হারকিপ্টে নাটকটা খুব সিরিয়াসলি নিয়েছ। চঞ্চল তাকে বিশ্বাস করাতে পারছিল না যে সে আসলেই ভূত, তাই সে নানা রকম কার্যকলাপ করে। এরপর তাকে নিজের সিনেমা দেখানোর জন্য তার পুরনো নষ্ট টিভির সামনে নিয়ে যায়। চঞ্চলের কথায় টিভি ঠিক হয়ে যায়। এটা দেখে জাহাঙ্গীর বলে, রিমোটও খারাপ, ওইটাও একটু ঠিক করে দেন। টিভিতে জাহাঙ্গীরের ফেলে আসা দিনের ছবি তুলে ধরে। সেখানে দেখা যায় আর্জেন্টিনার খেলা দেখার জন্য নতুন টিভি কিনা হয় এবং সবাই খুব শান্তিতে ও হাসি খুশি জীবন কাটাতে থাকে। কিন্তু একদিন ট্রেন দুর্ঘটনায় জাহাঙ্গীর তার বাবা মাকে হারায়। এরপর জাহাঙ্গীর ও তার বোনের আশ্রয় হয় তার মামার বাড়িতে। সেখানে তার সাথে পরিচিত হয় তার বড় ভাই মোবারকের সাথে। মোবারক তাকে মন খারাপ করতে দিত না এবং সব জায়গায় নিয়ে যেত। তার বাবার অভাব বুঝতে দিত না। কিছুদিন পর তার বোনের বিয়ে হয়ে যায় এবং তাদের অনার্স জীবন শেষ হলে তারা চাকরি না দিয়ে ব্যবসা করার সিদ্ধান্ত নেয়। তারা একটি উৎসব নামের সিডির দোকান খোলে, যা ভালোই চলতে থাকে। কিন্তু মোবারক ভাইয়ের স্বপ্ন ছিল অনেক বড়, তাই সে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এবং নিজের বাইকটি জাহাঙ্গীরকে দিয়ে যায়। একদিন তার বোন ও তার ছেলে বাসায় চলে আসে, কারণ তার স্বামী বিদেশে চলে যাওয়ার পর শ্বশুরবাড়ি থেকে নানা রকম অত্যাচার ও নিপীড়ন সহ্য করতে না পেরে চলে আসে। জাহাঙ্গীর জানতে পারে তার বোন ক্যান্সারে আক্রান্ত। কিছুদিন পর তার বোন মারা যায়। তার দুলাভাই কয়েক বছর পর আসে, এসে মা হারানো বাচ্চাটিকে তার কাছে রেখে চলে যায়। এটি দেখে চঞ্চল চৌধুরী ইমোশনাল হয়ে যায়। সে বলে, আমি অনেক ইমোশনাল হয়ে গিয়েছি, এবার সিনেমায় আনন্দ আনা দরকার। এরপর জাহাঙ্গীরের জীবনে আসে একটি ঝড়, যার নাম জেসমিন। সে এসে অভিযোগ করে যে সে শাহরুখ খানের ছবি চেয়েছিল, কিন্তু তাকে দেওয়া হয়েছে বেসিক ইনস্টিংক্ট নামের একটি ছবি, যা শুধু আটকায় না, আবার এমন জায়গায় গিয়ে আটকেছে যা বলা যাবে না। তার বন্ধুর বাবার সামনে তার মান সম্মান সব শেষ হয়ে যায়। এটা বলে সে চলে যায়। পাশের এক লোক বলে, ভাই ওই সিডিটা আমাকে দিন। জাহাঙ্গীর একদিন শাহরুখ খানের মুভিটি বাইকে করে নিয়ে আসে।
মুভিটি দেখে সেটি ফেরত দিতে আসলে জাহাঙ্গীর বলে এটি জয় আপনাকে উপহার দিয়েছে। জয় বলে আমি আসলে একা একা সিনেমা দেখি না, তাই আপনাকে দিয়ে দিয়েছি। জেসমিন বলে একা একা সিনেমা কেন দেখে? জাহাঙ্গীর বলে ওর আসলে সিনেমা দেখার মানুষ নেই, আর আমিও এখনকার হিন্দি সিনেমা দেখি না। জেসমিন বলে তাহলে কি সিনেমা দেখেন? জাহাঙ্গীর বলে আমারও আসলে সিনেমা দেখার কোনো মানুষ নেই, আর এমন মানুষ খোঁজারও আমি সময় পাইনি। জেসমিন বলে খোঁজেন তাহলে সিনেমা দেখার মানুষ। জেসমিন জয়কে বলে সিনেমা দেখার ইচ্ছে হলে আমার বাসায় চলে এসো, এবং সে জাহাঙ্গীরকেও আসতে বলে। এরপর সে জেসমিনকে নিয়ে ডেটে যায়, অনেক ঘোরাঘুরি করে, এবং সে জেসমিনকে ভালোবাসি বলতে গিয়েও বলতে পারে না। চঞ্চল তাকে বলে কি জায়গায় গিয়ে ভয় পেলে। এরপর দেখা যায় জাহাঙ্গীর একদিন সরাসরি গিয়ে জেসমিনের বাবার কাছে তার বিয়ের প্রস্তাব দেয়। জেসমিন তাকে দেখে অবাকও হয়, আবার রাগও হয়। সে জাহাঙ্গীরকে জানায় আমাকে বলে আসা যেত না। জাহাঙ্গীর বলে কেন, আমাকে তুমি পছন্দ করো না? জেসমিন বলে আপনি ভালো মতোই জানেন আমি পড়ালেখা করতে চাই। জাহাঙ্গীর বলে এতে আমার কোনো সমস্যা নেই। এটা শুনে জেসমিন অনেক খুশি হয়। জেসমিন বলে সে ঢাকা গিয়ে পড়াশোনা করবে। জাহাঙ্গীর বলে এখানে পড়ালেখা করলেই তো হয়। জাসমিন বলে এটাই আমার বিয়ের শর্ত। জাহাঙ্গীর বলে আমি মেনে নিলাম, আমারও একটি শর্ত আছে, বিয়ের পর জয়কে আমাদের ছেলের মতো ভালোবাসতে হবে। জাসমিন খুশি হয় তার শর্তে। এরপর তাদের বিয়ে হয়। বাসর রাতে জাসমিন তাকে বলে আপনি আমাকে না জানিয়ে যে বিয়ের প্রস্তাব দিয়েছেন তার জন্য একটি শাস্তি আছে। দেখা যায় জেসমিন খাটে এবং জাহাঙ্গীর নিচে শুয়ে আছে। ভাই, বিয়ের পর বাসর রাতে এমন শাস্তি যেন কারো কপালে না থাকে। চঞ্চল তাকে বলে তোমার একবার বলা উচিত ছিল জেসমিনকে যে তুমি তাকে ভালোবাসো। জাহাঙ্গীর বলে তখন আমি চোখ থাকতেও অন্ধ ছিলাম। চঞ্চল বলে মানুষের চোখ কখনো অন্ধ হয় না, অন্ধ হয় তার হৃদয়। এটার উত্তর দিতে গেলে দেখে চঞ্চল সেখানে নেই। এরপর সে ভয় পেয়ে তার দোকানে চলে আসে এবং সেখানে এসে ঘুমায়। তখন তার রুমে কেউ একজন এসে তার ভিডিও করে। সে কিছু ফাইল নিয়ে নিচে ফেললে জাহাঙ্গীর লাফ দিয়ে ওঠে এবং দেখে সেখানে জয়া আহসান। জয়া আহসান হল বর্তমানের ভূত। সে তাকে বলে আমি আপনার অনেক বড় ফ্যান, কিন্তু এবার যান। জয়া বলে তুমি এত জোরে নাক ডাকো, তোমার সোসাইটির মানুষরা রাতে ঘুমায় কেমনে? জাহাঙ্গীর অস্বীকার করলে তাকে ভিডিও দেখায় এবং জয়া বলে এই লোকেশনে বেশিক্ষণ থাকলে মানুষ ভাববে আমাদের সিনেমার বাজেট কম, তাই তাকে একটি সিনেমা হলে নিয়ে যায়। জয়া বলে তুমি জয়ার অনেক বড় ফ্যান, তাই তার রূপ নিয়ে এসেছি। মহিলাটা কোনো অভিনয় করতে পারে না, বলে মারো, এটা কোনো অভিনেত্রী হলো? এরপর জাহাঙ্গীরকে তার জীবনের সিনেমা বড় পর্দায় দেখানো হয়। সিনেমার নাম জাহাঙ্গীরের সংসার। জাহাঙ্গীর, জেসমিন ও জয় সিনেমা হলে যায়, কিন্তু জাহাঙ্গীর সিনেমায় এত মগ্ন থাকে যে জেসমিন ও জয়ের খিদে লেগেছে তার কথায় তার কোনো কিছু আসে যায় না। এক পর্যায়ে তারা বাইরে চলে যায় এবং জাহাঙ্গীর তাদের খুঁজতে বের হয়। এইভাবে শুরু হয় জেসমিন ও জাহাঙ্গীরের মন মালিন্য। সে ঈদে 17 কেজি গরু জবাই দেয়, কিন্তু সেখানে 7 কেজিও নেই। জেসমিন বলে সে গরিব মানুষদের দিয়েছে। এটা শুনে জাহাঙ্গীর তাকে কথা শোনায়। জয়া কাহিনী রিভাইন্ড করে জাহাঙ্গীরকে দেখায় জয় গরিব মানুষদের গোস্ত বিলিয়েছিল। জয়কে বাঁচাতে সে নিজের কথা বলে, নিজে কথা শোনে। জাহাঙ্গীর বলে আমি তো এটা জানতামই না। জয়া বলে তুমি অনেক কিছুই না দেখে কথা বলো। একদিন রাতে জাহাঙ্গীর বাসায় এসে দেখে জেসমিন বাসায় নেই। একটু পর জেসমিন বাসায় আসলে জাহাঙ্গীর তাকে অনেক রাগ করে এবং বলে জয় বাসায় একা, তার প্রতি তোমার কোনো খেয়াল নেই নাকি? তুমি বিয়ের রাতে শর্তের কথা ভুলে গিয়েছ? জেসমিন বলে আমি নিচে গিয়েছিলাম আমার পরীক্ষার অ্যাডমিট কার্ড আনতে এবং তোমার জন্য একটি পাঞ্জাবি আনতে। আমার পরীক্ষার দিন তুমি এটি পড়ো এবং জয়কে আমি সারা দিনই দেখে রাখি, আমি কোনো শর্তের কথা ভুলিনি। জাহাঙ্গীর পরের দিন তাকে সরি বলতে আসে, কিন্তু এসে দেখে জয়ের বাবা এসেছে তাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু জাহাঙ্গীর ভাবে জেসমিন তাকে দিয়ে দিয়েছে। পরের সিনে দেখা যায় জাহাঙ্গীর জেসমিনের অ্যাডমিট কার্ড নিয়ে একটি পুরনো ব্যাংকে লুকিয়ে রেখেছে। তখন জেসমিন আসে এবং জানায় তার এক বন্ধুও যাবে তার সাথে কালকে পরীক্ষা দিতে, আমাকে নিয়ে যাবে বলেছে। সে গিয়ে অ্যাডমিট কার্ড খুঁজতে গিয়ে দেখে সেটি নেই।
জেসমিন খুব ভয় পেয়ে যায় এবং অনেক কান্না করতে থাকে, কিন্তু সে একটি বারের জন্য জাহাঙ্গীরকে সন্দেহ করে না, কারণ সে জাহাঙ্গীরকে অনেক বিশ্বাস করে। জাহাঙ্গীরও সে কার্ডটি খোঁজার অভিনয় করে। পরের দিন তার বন্ধু পরীক্ষা দিতে চলে যায় এবং জেসমিনের স্বপ্ন ভেঙে যায়। কয়েকদিন পর সে জয়ের খেলনা পুরনো আলমারিতে রাখতে গেলে দেখে সেই অ্যাডমিট কার্ডটি। সে বুঝতে পারে এই কাজ কে করতে পারে। জাহাঙ্গীরের ওপর থেকে তার বিশ্বাস উঠে যায়। রাতে জাহাঙ্গীর বাসায় ফিরলে দেখে ঘরের ভিতরে অনেক ধোঁয়া। সে দেখে জেসমিন কিছু কাগজপত্র পুড়িয়ে ফেলছে। জাহাঙ্গীর আগুন নিভিয়ে জেসমিনকে বলে, আমার বাড়িঘর কি পুড়িয়ে ফেলবে নাকি? জেসমিন বলে, আমার অ্যাডমিট কার্ডটিও পুড়িয়ে ফেলতেন তাহলে আর আমি জানতাম না। এটা বলে কান্না করতে থাকে। জেসমিন বলে, আপনার কি মনে হয় জয়কে হারানোর কষ্ট আমার নেই? জাহাঙ্গীর বলে, তুমি যদি সত্যি জয়কে দেখে রাখতে পারতে তাহলে তার বাবা এসে নিয়ে যেতে পারতেন না। জেসমিন বলে, আপনি আজ পর্যন্ত জয়কে তার শখের কিছু কিনে দেননি, কিপটামি করতে গিয়ে ছেলেটার শখকেও মেরে ফেলছেন আপনি। জাহাঙ্গীর বলে, আমার বাবা মাথার ওপর এত টাকার দেনা রেখে গেছে, সেটি আমি পরিশোধ করেছি। আমি কষ্ট করে আজ এই জায়গায় এসেছি, কিন্তু কেউ বলতে পারবে না জাহাঙ্গীর কারো থেকে 1 টাকাও ধার করেছে। তোমাকে বলেও লাভ নেই। জেসমিন বলে, আমার একটা স্বপ্ন ছিল। জাহাঙ্গীর বলে, ডানা থাকলেই উঠতে হয় না, কিছু সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য নিজের স্বপ্ন মেরে ফেলতে হয়। সে জেসমিনকে বলে, আমি তোমাকে ভালোবাসি, তোমার এখানেই জীবন আমার সাথে। জেসমিন বলে, ধার চাইলে পয়সা ঠিকই পাওয়া যায়, কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। জেসমিন ঠিক করে নেয় যে সে চলে যাবে, তাই সে চিঠি লিখে চলে যায়। জাহাঙ্গীর চিঠি দেখে তাকে আটকাতে রওনা দেয়। তখন 8 সেলের একটি গান চলতে থাকে। জেসমিনের মনে হচ্ছিল যে জাহাঙ্গীর এসে তাকে আটকাবে, সেও অপেক্ষা করছিল, কিন্তু জাহাঙ্গীর দেরি করে ফেলে, যা তার জীবনকে পুরো পরিবর্তন করে দেয়। জয়া কান্না করে জাহাঙ্গীরকে বলে, দুঃখের সিনের জন্য 8 সেলের ওপরে আর কিছুই নেই। লিরিক্স বোঝা না গেলেও একদম বুকের ভেতরে গিয়ে লাগে। জয়া বলে, তাকে আর খুঁজেছিলে? জাহাঙ্গীর বলে, নিজের ইচ্ছাই যে নিরুদ্দেশ হয় তারে কখনো খুঁজতে হয় না। এরপর জয়া চলে যায় এবং জাহাঙ্গীরকে তার দোকানে রেখে আসে। জাহাঙ্গীর সেখান থেকে বের হলে তার সাথে দেখা হয় অপি করিমের। অপি করিম বলে, এত বছর অভিনয় করিনি, তাই বলে কি মানুষ আমার চেহারা ভুলে গেছে নাকি? জাহাঙ্গীর তাকে চিনতে পারে। অপি করিম হল ভবিষ্যতের ভূত। সে জাহাঙ্গীরকে ভবিষ্যতে নিয়ে যায়, তার 2 কর্মচারীর কাছে, যেখানে তাদেরকে কেউ দেখতে পারবে না। এক কর্মচারীর বাচ্চার শরীর খারাপ এবং এই ঈদে কোনো বোনাসও দেয়নি, 1 দিনের ছুটি দিয়েছে, আর অপরজনের চাকরি চলে গেলে কি হবে এই বয়সে এসে তার কোনো উপলব্ধিই নেই জাহাঙ্গীরের। জাহাঙ্গীর অপিকে বলে, ওদের যে এই অবস্থা তা আমি জানতাম না। এরপর জাহাঙ্গীরকে নিয়ে যায় তার ভাগ্নে জয়ের কাছে। সেখানের জয় বলে, প্রতি বছর তাকে দাওয়াত দেয় কিন্তু সে আসে না, সে ভাবে তুমি তার ব্যবসা দখল করবে। সে বলে, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। জয় বলে, হ্যাঁ ঠিক, কিন্তু নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো। তার স্ত্রী বলে, কানা মামা ভালো কিন্তু খাইস্টা মামা ভালো না। পরে তাকে নিয়ে যাওয়া হয় জেসমিনের বাসায়। সেখানে সে জেসমিনকে দেখে খুব ইমোশনাল হয়ে পড়ে এবং মনে মনে গিল্টি ফিল করতে থাকে। জেসমিন বা স্বামী, ছেলে ও মেয়েকে নিয়ে খুব ভালোভাবে সংসার কাটাচ্ছে। অপি বলে, তুমি বলেছিলে ডানা থাকলেই উঠতে হয় না, আসলে উঠতে গেলে আগে প্রয়োজন খোলা আকাশ। জেসমিন একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এরপর তাকে সেখান থেকে নিয়ে যায় এবং জানায়, সবাই রিয়েলাইজ করার সুযোগ পায় না, তুমি একটা সুযোগ পেয়েছ, এবার সব ঠিক করে ফেলো। এটা বলে চলে যায়। সে ভয় পেয়ে দৌড়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার তাকে বলে, এটা যদি স্বপ্ন না হয় তাহলে একবার বাসায় গিয়ে দেখে আসুন সব আগের মতো আছে কিনা। সে বাসায় যায় এবং দেখে সব ঠিকই আছে। তার মানে ভূত এসেছিল এবং তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ দেখিয়ে দিয়ে গিয়েছিল। এটার থেকে তাকে শুধরে নেওয়ার সুযোগ করে দিয়ে গেছে। এরপর জাহাঙ্গীর জেসমিনের দেওয়া সেই পাঞ্জাবিটি পরে পাশের বাসায় মেয়েটির বিড়ালকে ছেড়ে দেয়। সে তার বড় ভাই মোবারকের কবর জিয়ারত করে, সেই কর্মচারীকে ঈদের সালামি দেয় এবং জিজ্ঞাসা করে, এলাকার মানুষ আমাকে দেখতে পারে না কেন? সেই কর্মচারী বলে, আপনাকে এলাকার সবাই লবণের মতো ভালোবাসে, সবাই আপনাকে চাই ঠিকই, কিন্তু আপনি সবার সাথে মিশতে পারেন না। এরপর সে স্কুটি চালিয়ে যায় জেসমিনের বাসায়। সেখানে গিয়ে জানতে পারে তার এক ছেলে ও এক মেয়ে আছে। জাহাঙ্গীর বলে, আমাদের জীবনের লাগাম আমাদের চোখের একদম সামনেই থাকে, কিন্তু সেটা আমরা নাগাল পাই না। তোমার ছেলে মেয়ে তোমার মতোই সুন্দর হয়েছে,
আর দেখলাম যদি আমাকে ছেড়ে থাকতে পারলে সবাই ভালো থাকে। এটা বলে চলে যাবার সময় জেসমিন তাকে আটকায় এবং বলে, আমার মেয়ে এশা একদমই আমার মতো দেখতে হয়নি, আপনার মতো দেখতে হয়েছে। এটা শুনে সে বুঝতে পারে এশা তার মেয়ে। জেসমিন তাকে জানায়, এশা দিয়ে আপনার পরিচয় বড় করেছি, কিন্তু আমার স্বামী এতে কোনো আপত্তি করেনি। জাহাঙ্গীর বসে বসে কান্না করতে থাকে। এরপর সে তার মেয়ে এশার সাথে দেখা করতে যায়। এশা তাকে দেখে চিনতে পারে। এরপর বাবা ও মেয়ে বসে বসে কথা বলে। এশাকে ঈদের আগের রাতে একটি অনুষ্ঠানের জন্য দাওয়াত দেয়। এরপর এশার সামনে কফির বিল আসলে সে বলে, আমি ট্রিট দিয়েছি। বিল দেখে এশা বলে, একটা কফির দাম ৩৫০ টাকা? এত টাকা একটা কফির দাম হয় কিভাবে? এটা দেখে জাহাঙ্গীর হাসে এবং ভাবে আসলেই তার মেয়ে তার মতোই হয়েছে। ঈদের আগের দিন চাঁদ রাতে অনুষ্ঠান শুরু হয়। সে ম্যানেজারকে বলে, এই পুরো ব্যবসার দায়িত্ব তোমার উপর দিয়ে আমি রিটায়ারমেন্টে যাব। ম্যানেজার তার কথা বিশ্বাস করতে পারে না এবং সেই কর্মচারীকে জানায়, তোমার বাচ্চার চিকিৎসায় কোনো টাকা লাগলে আমাকে বলবে। সে অনেক খুশি হয়ে তার পায়ে সালাম করে চলে যায়। এরপর সেখানে আসে জয়। জয়কে দেখে সে জড়িয়ে ধরে। জয় তাকে ধরে কান্না করে দেয়, কারণ এতদিন যে মামা ভুল বুঝে তাকে দূরে সরিয়ে রেখেছিল, সেই জয়কে সে জড়িয়ে ধরেছে। জাহাঙ্গীর জয়কে বলে, তোর এখন থেকে যা কিছু লাগবে তোর এই মামাকে জানাবি, বুঝবি? এটা মামার বাড়ির আবদার। সেই হুজুরকে জিজ্ঞেস করে, এক রাতে এই মানুষ বদলানো গেল কেমনে? হুজুর বলে, নিয়ত ঠিক থাকলে মানুষের বদলানোর জন্য এক রাতে যথেষ্ট। এভাবে অনুষ্ঠান চলতে থাকে। এরপর সেই রাতে আসে তার মেয়ে এশা এবং সেই ৩ ভূত মিলে একসাথে হয়। জয়া বলে, আজকের রাতের হিসাব একদম আলাদা। জাহাঙ্গীর হয়তো ভাবছে, আজকের দিনটা যদি জীবনের কোন জিনিসটা পাল্টালে অন্য রকম হতে পারত। যদি মোবারক ভাই তাকে ছেড়ে ঢাকায় না আসতো, যদি জেসমিন পরীক্ষাটা দিতে পারত, বা ধরো সেই দিন জেসমিনের জন্য ঠিক সময়ে এসে জাহাঙ্গীর জেসমিনকে পেয়ে যেত, তাহলে কি হতো? চঞ্চল বলে, আমাদের জীবনের মানে হলো আমাদের জীবন থেকে বড় বড় আনন্দগুলো এক এক করে হারিয়ে যাওয়া। যদি জীবনটাকে নতুন করে শুরু করতে চাই, তাহলে ছোট ছোট আনন্দগুলো আমাদেরকে খুঁজে নেয়। এভাবে শেষ হয় অসাধারণ একটি বাংলা মুভি উৎসব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর কমেন্ট বক্সে জানান আপনার কাছে আমার এক্সপ্লেন কেমন লাগলো। আর কোনো মুভির এক্সপ্লেনেশন দেখতে চাইলে নিচে কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ, ভালো থাকবেন।